চট্টগ্রামে হাসপাতালে দিশেহারা স্বজনদের হাহাকার। দেশে করোনায় রেকর্ড ৫৩ জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত প্রায় ৪,০০০। রাজধানীতে জোন ভিত্তিক লকডাউন নিয়ে ধোঁয়াশা কাটছেই না। দক্ষিণের মেয়র বললেন, প্রস্তাবিত সব এলাকায় লকডাউন সম্ভব নয়। পরিকল্পনার কার্যকারিতা নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা। দীর্ঘ ৮৬ দিন পর আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু। উড়েছে কাতার এয়ারওয়েজের ফ্লাইট। স্বাস্থ্যবিধি মানায় কড়াকড়ি। করোনায় হুমকির মুখে অন্তত ১.৫ কোটি মানুষের চাকরি। রয়েছে কর্মহীন প্রবাসীদের চাপও। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সরকার। এবং বর্ষার শুরুতেই উচ্ছল ঢাকার চারপাশের নদ নদী। দখলমুক্ত করায় বিনা খরচেই ফিরেছে রূপ। স্থায়ী সীমানা পিলার বসানোর তাগিদ বিশেষজ্ঞদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। চট্টগ্রামে হাসপাতালে দিশেহারা স্বজনদের ছোটাছুটি আর হাহাকার। বেসরকারি হাসপাতাল তো বটেই, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও সেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। করোনা রোগী না হলে বাড়ছে দুর্ভোগের মাত্রা। এদিকে সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সেবা দিচ্ছে বলে দাবি সিভিল সার্জনের। নূরজামাল আতিকের ক্যামেরায় আরও জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। রোগী নিয়ে বেহাল স্বজনদের এমন চিত্র কেবল বেসরকারি নয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের। দূর দূরান্ত থেকে সেবা নিতে এসে সীমাহীন দুর্ভোগে পড়ছেন তারা। জটিল রোগে আক্রান্তদের ছুটতে হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এবার ওইদিকে দেখায় যায়, এবার ওইদিকে দেখা যায়, একজনের কাছে গেলে আরেকজনের কাছে দেখা যায়। দূর থেকে বসে আমার চেহারা দেখিয়ে একটা প্রেসক্রিপশনের লেখা দেয়, এগুলোতে কোনো কাজ হচ্ছে? চিকিৎসা না পেয়ে অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন বলেও উঠছে অভিযোগ। কয়েকদিন জ্বর আর শ্বাসকষ্ট নিয়ে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল ঘুরে ৭০ মিজানুর রহমানের ঠাঁই হয় চট্টগ্রাম মেডিকেলে। শেষ পর্যন্ত আইসিইউ না পেয়ে সন্তানের চোখের সামনেই মারা যান হতভাগ্য পিতা। আমার সিলিন্ডার থেকে আবার আরেকজনকে সিলিন্ডার লাইন দিছে, শেয়ার করছে। তো প্রেশার কমে গেছে না, তো প্রেশার করে পাশের রোগীটা মারা গেছে। তা আমার রোগীটা তো নার্ভাস হয়ে যাবে স্বাভাবিক। ষাটোর্ধ জসিমউদ্দিন বুধবার রাতে স্ট্রোক করেন। বেসরকারি ন্যাশনাল হাসপাতালে নেওয়া হলেও আইসিইউ সহায়তা না পেয়ে মৃত্যু হয় তার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে একজন চিকিৎসক পায়নি ওই রাতে, এই কঠিন মুহূর্তে। আমার বাবাকে মৃত ঘোষণা করছে কে? একজন ডাক্তার মৃত ঘোষণা করে নাই, আমার বাবাকে মৃত ঘোষণা করছে আয়া। তবে স্বাস্থ্য বিভাগ সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে বলে দাবি সিভিল সার্জনের। ১০০ বেড নিয়ে যে কোভিড হাসপাতাল চালু হয়েছিল, সেই হাসপাতালে এখন 10টা আইসিইউ শয্যা সহ আমাদের আরও 50 বেড বাড়ানো হয়েছে। এর পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজে আমরা 100 বেড দিয়ে শুরু করে আরও 50 বেড বাড়ানো হয়েছে, এবং সেখানে কোভিড আক্রান্ত কোনো রোগীর যদি রেনাল ডায়ালাইসিসে লাগে, সে ব্যবস্থাও এখন চূড়ান্ত পর্যায়ে। চট্টগ্রামে করোনায় 100-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর কত মানুষের মৃত্যুর পর কর্তৃপক্ষের ঘুম ভাঙবে ও সাধারণ মানুষজন পর্যাপ্ত চিকিৎসা সেবা পাবে, সেটি এখন দেখার বিষয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। করোনা সংক্রমণের ১০১তম দিনে এসে সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণের মুখোমুখি দেশ। একদিকে প্রাণ হারিয়েছেন ৫৩ জন, আর শনাক্ত হয়েছেন ৩,৮৬২ জন। নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ২২.৪৪%। তবে বেড়েছে সুস্থতার হারও। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, মৃতদের ২/৩ রাজধানীর বাসিন্দা। দেশে করোনা সংক্রমণ আর মৃত্যুতে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। লাখের ঘর ছুঁতে চাইছে শনাক্তের সংখ্যা। প্রথম কোভিড রোগী শনাক্তের ১০১তম দিনে ২৪ ঘন্টায় প্রায় ৪,০০০ জনের সংক্রমিত হবার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আরও জানা যায়, মারা গেছেন ৪৭ জন পুরুষ এবং ৬ নারী। ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,৮৬২ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৫৩ জন। এ পর্যন্ত ১,২৬২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪%। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে আরও বলা হয়, করোনায় মৃতের হার ১.৩৪%। সবশেষ মৃতদের ১৯ জনই ৫১ থেকে ৬০ বছর বয়সী। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন। হাসপাতালে মারা গেছেন ৩৪ জন, বাড়িতে ১৮ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছে ১ জন।
এখনও 10,302 জন রোগীর আইসোলেশনে থাকার তথ্য তুলে ধরে সবাইকে আবারও সতর্কতা অবলম্বনের অনুরোধ জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সুরক্ষিত থাকুন, করোনা ভাইরাসকে প্রতিরোধ করুন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিনের বিশ্লেষণ করেছেন রিপোর্টার এহসান জুয়েল। 24 ঘন্টায় করোনায় সবাইকে স্বাগত। দেশে করোনা আক্রান্তে 15তম সপ্তাহ চলছে। 101তম দিনে শেষ সব রেকর্ড ভেঙেছে করোনা আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা এবং পরীক্ষার সংখ্যাও। আমরা আগে জানিয়েছিলাম যে যত বেশি নমুনা পরীক্ষা হয় তত বেশি আসলে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা পাওয়া যায়। সেই হিসেবে আজ সর্বোচ্চ পরিমাণ করোনায় নমুনা পরীক্ষা হয়েছে। আমরা যদি সেই সংখ্যাগুলো দেখে আসতে চাই তাহলে আমরা দেখব যে আজ 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 17,214 জন। এখন পর্যন্ত দেশে নমুনা পরীক্ষা হয়েছে 5,33,717 জন। আক্রান্ত 3,862 জন। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 94,481 জন। গত 24 ঘন্টায় মারা গেছেন 53 জন। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 1,262 জন। দেশে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 36,264 জন। আমরা যদি এই আক্রান্তের একটা তুলনামূলক চিত্র দেখি, ধীরে ধীরে কিন্তু সেটি বাড়তে বাড়তে একেবারে উচ্চমুখী একটা রেখা। মোট নমুনা পরীক্ষার তুলনায় কত সংখ্যক আক্রান্ত হচ্ছে, তবে আমরা দেখব আজ আক্রান্তের সংখ্যা নমুনা পরীক্ষার তুলনায় 22.44 ভাগ। এখন পর্যন্ত দেশে 90,000 আক্রান্ত হয়েছেন। প্রতি 30,000 আক্রান্ত হতে কতদিন করে সময় লেগেছে সেই তুলনামূলক চিত্র দেখলে আমরা দেখব প্রথম 30,000 আক্রান্ত হতে সময় লেগেছিল 76 দিন, 60,000 হতে সময় লেগেছিল 14 দিন। মাত্র 10 দিনেই আরও 30,000 যোগ হয়েছে। দক্ষিণ এশিয়ার 3টি দেশের তুলনামূলক চিত্র বিশ্লেষণ করলে ভারতের অবস্থান বিশ্বে চতুর্থ। ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 3,43,091 জন, পাকিস্তান 15তম। পাকিস্তানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 1,48,921 জন। বিশ্বের 215টি দেশের মধ্যে আমরা দেখতে পাবো আক্রান্তের সংখ্যার তুলনায় বাংলাদেশের অবস্থান 18তম, তবে মৃত্যু 31তম অবস্থান বাংলাদেশের। আর সুস্থতার হারে বাংলাদেশের অবস্থান 20তম। যেখানে মে মাসে আক্রান্তের সংখ্যা ছিল 39,000, সেখানে জুন মাসের প্রথম 2 সপ্তাহে কিন্তু সেই সংখ্যাটা 40,000 ছাড়িয়ে গেছে এবং সেটা ক্রমেই সামনের দিকে বাড়ছে, উপরের দিকে যাচ্ছে। এভাবে আসলে যেহেতু আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাই একটা কথাই স্বাস্থ্য অধিদপ্তর বারবার বলে, নিজে সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং নিজে নিরাপদ থাকুন, অন্যদের নিরাপদ রাখুন। এখন পর্যন্ত এই ছিল করোনা 24 ঘন্টায় সবশেষ খবর। জোন ভিত্তিক লকডাউন নিয়ে ধোঁয়াশা কাটছেই না। বিভিন্ন এলাকা চিহ্নিত করা হলেও কোনো তৎপরতা নেই। এই পরিস্থিতিতে বিভ্রান্ত নগরবাসী, বিশেষ করে সংশয়ে আছেন কর্মজীবীরা। প্রয়োজনীয় উদ্যোগ নিতে স্বাস্থ্য অধিদপ্তরের সুনির্দিষ্ট রূপরেখার অপেক্ষায় 2 সিটি কর্পোরেশন। কোভিড সংক্রমণে বেশি ঝুঁকিপূর্ণ রেড জোন হিসেবে চিহ্নিত রাজধানীর 45 এলাকা। তবে এখনও কোনো এলাকাতেই নেই বিশেষ কোনো তৎপরতা। লকডাউন কবে নাগাদ কিভাবে কার্যকর হচ্ছে তা নিয়েও কাটেনি ধোঁয়াশা। সরকারি সিদ্ধান্তের অস্পষ্টতায় বিভ্রান্তিতে সাধারণ মানুষ, সবচেয়ে বেশি সংশয়ে চাকরিজীবী আর ব্যবসায়ীরা। পুরোপুরি ধোঁয়াশার মধ্যে আছি আমরা, এখনো ক্লিয়ার করে নাই কোন কোন এরিয়াগুলো বন্ধ থাকবে। এটা নিয়ে আমরা খুবই চিন্তার মধ্যে আছি। বলতে ধানমন্ডি তো অল্প একটু এলাকা না, ধানমন্ডি তো বিরাট এলাকা। কোন এলাকায় রেড জোন দিবে বা কি আসা বিষয় এগুলো কিছু এখনো জানানো হয়নি। অবশ্যই আমাদের আগে একটা বার্তা দেওয়া উচিত। হঠাৎ করে যদি লকডাউন দেয় তাহলে তো আমরা কিছু করতে পারবো না। সিদ্ধান্তের জন্য তো আমাদের অনেক ভুগতে হইবে। অফিসে আমাদের যদি না যাইতে পারি বেতন দিবে কিনা, এটারও তো ব্যাপার স্যাপার আছে। সমন্বয়হীনতা আর সিদ্ধান্তের ধীরগতি বাধা হয়ে দাঁড়িয়েছে লকডাউন বাস্তবায়নে সিটি কর্পোরেশনের প্রয়োজনে উদ্যোগের ক্ষেত্রেও। ঢাকার 2 মেয়রই এখনো অপেক্ষায় স্বাস্থ্য অধিদপ্তরের এলাকা ভিত্তিক সুনির্দিষ্ট রূপরেখার। ওয়েট করছি স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদেরকে ম্যাপিং করে দেওয়া হবে এবং ম্যাপিং করে দেওয়ার পরপরই আমরা আমাদের সিটি কর্পোরেশন থেকে যা যা করা দরকার সেটি আমরা শুরু করব আমাদের পূর্ব রাজাবাজারের অভিজ্ঞতা থেকে। একটি ওয়ার্ডও অনেক ক্ষেত্রে অনেক বড় ওয়ার্ড, সুতরাং সেই ওয়ার্ডে সব জায়গাটা করাটাও এটা বাস্তব ভিত্তিকও না। তারা আমাদেরকে বলেছে আগামী 2-3 দিন তাদের লাগবে একদম সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে এলাকাটা নিশ্চিত করা। তারপরে আমাদের অন্ততপক্ষে 48 থেকে 72 ঘন্টা লাগবে এটাকে বাস্তবায়নে যেতে। এদিকে রেড জোনে সরকারি নির্দেশনা পালনে সেনা টহল জোরদার হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। পাশাপাশি মানুষের মাস্ক ব্যবহার নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতনতা তৈরিতে বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছেন সেনা সদস্যরা। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর শান্তিনগর এলাকাতে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। লকডাউন পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দীপ।
জোনভিত্তিক যে লকডাউনের কথা বলা হয়েছে সেই লকডাউনের কিন্তু অবস্থা আমরা কোথাও দেখতে পাইনি। আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং সব জায়গায় যে দেখতে পেয়েছি, বিশেষ করে ৪৫টি এলাকা যেগুলোকে বলা হচ্ছে রেড জোন হিসাবে, সেই জায়গাগুলোতে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়েছি, সেখানে কোথাও কিন্তু কোনো ধরনের তৎপরতা নেই। উল্টো আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষ যে সামাজিক যে বিষয়গুলো মানতে বলা হয়েছে সেগুলো কিন্তু তারা মানছে না। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিভিন্ন গণমাধ্যমে যে এলাকাগুলির কথা বলা হয়েছে সেই এলাকাগুলিতে কিন্তু কোনো ধরনের প্রচারণা এখন পর্যন্ত চালানো হয়নি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ৪৫টি এলাকার কথা বলা হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি ধানমন্ডি, ঝিগাতলা এবং আজিমপুর রয়েছে। এর মাঝখানে একটি জায়গা রয়েছে হাজারীবাগ। সেই হাজারীবাগের লোকজন আসলে জানে না যে 3টি জায়গা যদি বন্ধ হয়ে যায়, লকডাউনের এরিয়ার মধ্যে চলে আসে, তাহলে তারা আসলে কিভাবে বের হবে বা তাদের যে কাজকর্মগুলো আছে সেগুলি কিভাবে করবে। এরকম কিন্তু বিভিন্ন জায়গা রয়েছে যেগুলোর আশেপাশে লকডাউনের কথা বলা হচ্ছে বা রেড জোন হিসেবে চিহ্নিত করা হচ্ছে, কিন্তু যেগুলো রেড জোন নয়, ইয়েলো জোন বা গ্রিন জোনের মধ্যে রয়েছে, তাদের আসলে কার্যক্রমটা কিভাবে হবে বা রেড জোনে যেগুলো ঘোষণা করা হয়েছে বা বিভিন্ন গণমাধ্যমে যেগুলি আসছে সেখানকার কাজকর্মগুলি কিভাবে হবে সেগুলো কিন্তু সাধারণ মানুষকে এখনভাবে জানানো হয়নি। বিশেষ করে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আমরা কথা বলেছি, স্থানীয় যারা কাউন্সিলর আছে তারাও কিন্তু বিষয়টি সম্পর্কে অবগত না এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু বিষয়টি সম্পর্কে অবগত না। অর্থাৎ আসলে রেড জোন ঘোষণা করা হয়েছে কি হয়নি বা রেড জোন ঘোষণা করা হলে সেই জায়গাগুলো অবস্থা কি হবে বা সেখানে যারা সাধারণ মানুষ থাকে তাদের কাজকর্ম কিভাবে হবে সেই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু তারা অবগত নয়। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে সাধারণ যে নিয়মগুলি রয়েছে সেই নিয়মগুলো কিন্তু মানুষজন মানছে না। আমরা দেখতে পেয়েছি যে অলিগলিতে যে বিভিন্ন দোকানপাট রয়েছে সেগুলি কিন্তু 9টা 10টা পর্যন্ত খোলা থাকছে, শুধু 4টা পর্যন্ত কিন্তু দোকানপাট খোলা রাখার নির্দেশনা রয়েছে। এছাড়াও কিন্তু সাধারণ মানুষকে যে নিয়মগুলো মেনে চলতে বলা হয়েছে সেই নিয়মগুলো কিন্তু তারা মানছে না। আমরা দেখতে পেয়েছি রাস্তাঘাটে বিভিন্ন দোকানের সামনে তারা আড্ডা মারছে, এই যে মাস্ক পরতে বলা হয়েছে সেই মাস্কও কিন্তু অনেকে পরছে না। তো খুব এখান থেকে আসলে সর্বশেষ তথ্যটি আমরা বলতে পারি যে রেড জোন বা জোন ভিত্তিক যেটি ঘোষণা করা হয়েছে সেই ধরনের কোনো তৎপরতা কিন্তু আমরা কোথাও দেখতে পাইনি, কিংবা এই জোন ভিত্তিক ঘোষণা করা হলে কি বিষয়গুলো হবে, সেখানকার মানুষজন আসলে কিভাবে তাদের কার্যক্রম করবে সেই বিষয়গুলো কিন্তু জানানো হয়নি। তো খুব এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ। শাহরিয়ার জামান দ্বীপ জানাচ্ছিলেন শান্তিনগর এলাকা থেকে লকডাউন পরিস্থিতির খবর অন্যান্য এলাকা সহ। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় কোভিড ক্লাস্টার চিহ্নিত করে জোনের আওতায় আনার প্রস্তুতি চলছে বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত সচিব। আর ঢাকার বাইরে এলাকাভিত্তিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করবে স্থানীয় প্রশাসন। তবে সমন্বয়হীনতার কারণে এই পরিকল্পনা কতটুকু কাজে দেবে তা নিয়ে সংশয় জানিয়েছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট রাশেদ লিমনের। দেশের বিভিন্ন এলাকায় সংক্রমণ বিচারে লাল, হলুদ কিংবা সবুজ জোনের পরিকল্পনা সাজিয়ে এরই মধ্যে প্রজ্ঞাপন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তরও জানিয়েছে সেসব এলাকায় কে কি করবে, তবে কোন এলাকা কি রঙের আওতায় আসবে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান সময় সংবাদকে জানান, ঢাকার বিভিন্ন এলাকাকে ছোট ছোট ভাগে ভাগ করা হবে, সেই অনুসারে পরবর্তী ব্যবস্থা নেবে সিটি কর্পোরেশন। আর স্বাস্থ্য বিভাগের দেয়া সংক্রমণের তথ্যের ভিত্তিতে বাকি এলাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন। জোনগুলো ভাগ করা হয়ে গেছে ঢাকা শহরে। যদি সাব জোন করা হয় তাহলে ম্যানেজমেন্টটা সহজ হবে। সাব জোনের কাজটাই এখন চূড়ান্ত করার কাজ দ্রুত এগিয়ে চলছে। দু একদিনের মধ্যেই হয়তো অফিসিয়াল ঘোষণা দেওয়া সম্ভব। ঢাকার বাইরের ক্ষেত্রে আসলে লোকাল প্রশাসনগুলোকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, লোকালি কমিটি করা আছে, কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, তার ভিত্তিতে তারা একই সাথে তাদেরকে সংক্রমণের হারটা, সংক্রমণের সংখ্যাগুলো এগুলো কিন্তু বলে দেওয়া হচ্ছে। তার ভিত্তিতে তারা কমিটির সদস্যরা বসে স্থানীয়ভাবে ঠিক করবেন যে কোন এলাকাটা তাদের বিবেচনায় রেড জোনের আওতায় পড়বে, কোনটা গ্রিন ইত্যাদি। এমন পরিকল্পনা বিজ্ঞান ভিত্তিক মনে করছেন না বিশেষজ্ঞরা। কালক্ষেপণ আর সমন্বয়হীনতার বেড়াজালে এই পরিকল্পনাও মাঠে মারা পড়বে বলে আশঙ্কা তাদের। এই ধরনের কার্যক্রমে যতক্ষণ না পর্যন্ত আপনি জনসম্পৃক্ততা এবং পাবলিক হেলথ এক্সপার্ট এবং এপিডিমিওলজিস্টদেরকে সম্পৃক্ত করে না করবেন ততক্ষণ পর্যন্ত এইগুলো বিজ্ঞান ভিত্তিক হবে না। আর কোনো অবৈজ্ঞানিক জিনিস যা বিজ্ঞানের কোনো ভিত্তি নেই তা কখনো যে আপনার সুফল বয়ে আনতে পারে না। সমন্বয়হীনতা তো অবশ্যই প্রথম থেকেই আছে এবং এটা লকডাউনকে কেন্দ্র করেও এই সমন্বয় মানে গোটা দেশ জুড়ে যে সমন্বয়ের যে বেড়াজাল এটা তৈরি হওয়ার কোনো
লক্ষণ কিন্তু আমি এখনো দেখছি না। এখনই কঠোরভাবে পরিকল্পনা বাস্তবায়ন না ঘটালে সাধারণ ছুটির সুফল থেকেও বঞ্চিত হতে হবে বলে মনে করেন তারা। পুরা রোগীদের শনাক্ত করতে হবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা প্রতিরোধে কোভিড বা করোনা ভাইরাস কিলিং কিট আবিষ্কার করেছেন বরিশালের গবেষকরা। তাদের দাবি, এই কিট ব্যবহারে 6 সপ্তাহের মধ্যে করোনা নিয়ন্ত্রণ সম্ভব। পাশাপাশি আক্রান্ত ব্যক্তি কোভিড কিট ব্যবহার করলে কোনো সুস্থ ব্যক্তি রোগীর সংস্পর্শে এলেও করোনায় আক্রান্ত হবেন না। মান নিয়ন্ত্রণ পরীক্ষায় এটি উত্তীর্ণ হলে মানুষের স্বার্থে দ্রুত সরকারি অনুমোদন দেওয়া উচিত বলে মনে করেন বিশিষ্টজনরা। আমিনুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব স্তব্ধ করোনা ভাইরাসের দাপটে। দেশে করোনায় সরকারি হিসেবে হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা, আক্রান্ত হয়েছে ৭৮,০০০-এর বেশি। এই অবস্থায় গত 2 মাসের গবেষণায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার এইচ.এম. মাসুম বিল্লাহ, তার সহযোগী ডাক্তার উম্মে তাহেরা ইলা এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগের চেয়ারম্যান ডক্টর রেহেনা পারভিন যৌথভাবে করোনা নিয়ন্ত্রণে কোভিড কিট তৈরি করেছেন। এই কিটের মাধ্যমে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই কিটের প্রোটোকল বিএমআরসিতে জমা দেওয়া হয়েছে, যা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আক্রান্ত ব্যক্তি কোভিড কিট ব্যবহার করলে কোনো সুস্থ ব্যক্তি রোগীর সংস্পর্শে গেলেও করোনায় আক্রান্ত হবেন না বলে দাবি কোভিড কিটের প্রধান আবিষ্কারকের। কোভিড কিটটি আক্রান্ত ব্যক্তির সাথে একটি ভেন্টিলেশন মাস্ক এবং টিউবের সাথে কানেক্টেড থাকবে এবং নির্গত নিঃশ্বাসে জীবাণু এই ডিভাইসে আসা মাত্র 99.995%-এর অধিক জীবাণুমুক্ত হয়ে যাবে। বিষয়টি চিকিৎসকদের মাঝে আশা দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। সেটা যদি কার্যকরী হয় তাহলে আমাদের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী যারা আছে তারা আসলে কিন্তু আক্রান্ত হবে না। তবে আমরা বিশ্বাস করি যে পজিটিভ জিনিসটা সবাই গ্রহণ করবে, আমাদের সরকারও গ্রহণ করবে। অপরদিকে মান নিয়ন্ত্রকদের পরীক্ষায় এটি উত্তীর্ণ হলে কোভিড কিটের সরকারি অনুমোদন মানুষের স্বার্থে দ্রুত দেওয়া উচিত বলে মনে করেন এই শিক্ষাবিদ। এই কিটটি সরকারি পর্যায়ে অতি দ্রুততার সাথে যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অনুমোদন দিলে আমাদের বর্তমান সংকট সময়ে করোনা নিয়ন্ত্রণে অনেক সহায়ক হবে। গত 12 মে অনুমোদনের জন্য কোভিড কিট বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বিএমআরসিতে পাঠানো হয়েছে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। 86 দিন পর আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞা উঠল। কাতার এয়ারওয়েজের ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে বিমান চলাচল কার্যক্রম শুরু হয়েছে। প্রস্তুতি শেষ না হয় লন্ডন ফ্লাইট চালু হবে 21 জুন থেকে। পরিস্থিতির উন্নতি হলে পর্যায়ক্রমে আরও কিছু দেশের সঙ্গে ফ্লাইট চালু হবে বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। কোভিড-19 সংক্রমণ প্রতিরোধে 21শে মার্চ বন্ধ হয়ে যায় বাংলাদেশের সঙ্গে সব দেশের আকাশপথে যোগাযোগ। অবশেষে তুলে নেওয়া হলো নিষেধাজ্ঞা। প্রায় 3 মাস পর মঙ্গলবার 33 জন ট্রানজিট যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট। এর আগে মঙ্গলবার রাত 2টায় 274 জন যাত্রী নিয়ে কাতার এয়ারওয়েজের প্রথম ফ্লাইট ঢাকায় অবতরণ করে। এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সব ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। স্থাপন করা হয়েছে জীবাণুনাশক চ্যানেল। দফায় দফায় জীবাণুনাশক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যত রকমের সিকিউরিটি প্রোটোকল মেনটেন করতেছি, সেফ ডিস্টেন্স ম্যানেজ করতেছি, নিজের সেফটি সিকিউরিটি এবং অন্যের সেফটি সিকিউরিটি। ঘন্টাখানেক পর পর কাউন্টার আছে বা চেয়ার, মেশিন সবগুলোতে আমরা স্প্রেটা কন্টিনিউ করে যাচ্ছি। 20 সদস্য বিশিষ্ট একটা টিম এসেছি এখানে। আমাদের সঙ্গে জীবাণুনাশক স্প্রে করা একটা গাড়ি নিয়ে আসছি আমরা, অর্থাৎ ফায়ার ভেহিকেল, যেটা আমরা মডিফাই করেছি আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে। তবে উড়োজাহাজে ভ্রমণের ক্ষেত্রে কঠোর করা হয়েছে বিধিনিষেধ। কোভিড-19 নেগেটিভ সনদ ছাড়া কোনো বিদেশি বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন না। সনদটি অবশ্যই ইংরেজিতে অনুদিত ও ফ্লাইটে চড়ার 72 ঘন্টা আগের হতে হবে। আর কোনো বাংলাদেশি করোনা মুক্তির সার্টিফিকেট ছাড়া আসলে তাকে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে। কোনো উপসর্গ পাওয়া না গেলেও তাকে যেতে হবে হোম কোয়ারেন্টাইনে। বাংলাদেশে ঢুকতে গেলে যে কোনো যাত্রী তার হেলথ সার্টিফিকেট, করোনা সার্টিফিকেট লাগবে। বিদেশি যাত্রীদের ক্ষেত্রে এই সার্টিফিকেট ছাড়া তারা ভিসা পাবেন না। আর আমাদের বাংলাদেশিদের জন্য বাংলাদেশে ঢুকতে গেলে তাদের করোনা সার্টিফিকেট লাগবে এবং করোনা সার্টিফিকেট থাকলে তাদেরকে বাসায় কোয়ারেন্টাইনের জন্য পাঠানো হবে। আদারওয়াইজ তাদেরকে এখানে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে থাকতে হবে। গত 21শে মার্চ চীন, যুক্তরাজ্য ও হংকং ছাড়া সব দেশের সঙ্গে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয় সিভিল এভিয়েশন। পরিস্থিতির অবনতি হলে পরে চীন ছাড়া সব দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ রাখা হয়। হাজার শিউলি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে।
চট্টগ্রামে ওষুধ নিয়ে নৈরাজ্য ঠেকাতে বিশেষ উদ্যোগ, 15% ছাড়ে বাড়ি বাড়ি পৌঁছে দেবে পুলিশ। কক্সবাজারে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু। করোনা মহামারীর থাবায় বিপর্যস্ত দেশের শ্রমবাজার। বেসরকারি একটি সংস্থার জরিপ বলছে চাকরি হারাতে পারেন অন্তত 1.5 কোটি মানুষ, আর এতে ক্ষতির মুখে পড়বেন প্রায় 6 কোটি। এর বাইরে রয়েছেন বেকার ও কাজ হারিয়ে দেশে ফেরা প্রবাসীরা। রাতারাতি ইতিবাচক পরিবর্তনের সুযোগ নেই জানিয়ে পরিকল্পিত উপায়ে কর্মসংস্থান বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। রিপোর্ট রাশেদ বাপ্পির। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা মুবিন 3 বছরেরও বেশি সময় ধরে লড়ছেন চাকরির বাজারে, তবুও ধরা দিচ্ছে না কাঙ্ক্ষিত সাফল্য। এর মাঝেই মরার উপর খাড়ার ঘা করোনা। 2 মাসেরও বেশি সাধারণ ছুটির সময়ও হয়নি কোনো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ। যারা বেকার আছে তাদের আরো বেশি সংকটে পড়ে গেছে এখন। যাদের বয়স শেষ বা যারা বয়স শেষের পথে তারা কিন্তু সরকারি চাকরি আশা প্রায় ছেড়ে দিচ্ছে। প্রত্যাশিত বেতন আর সম্মানের পেশায় থেকেও ফজলে রাব্বির ট্র্যাজেডি কোনো অংশে কম নয়। করোনার করাল থাবায় তিনি সহ আজ চাকুরিহীন একই প্রতিষ্ঠানের 2,500-এরও বেশি কর্মী। আমরা মেট্রো রেলের প্রজেক্টে আছি, CP3 CP4 টার্মিনেশন বলে একটা লিস্ট দিয়ে দিয়েছে 2600 জনের। এই সময়টা আমরা পুরোটাই বেকার। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের হিসেবে করোনার প্রভাবে চাকরি হারাতে যাচ্ছেন অন্তত 1.5 কোটি মানুষ, যাদের মধ্যে গার্মেন্টস, ব্যাংক, ইন্স্যুরেন্স সহ আছে আরও অনেক খাত। চাকরি হারানো বিপুল এই জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছেন কর্মহীন প্রবাসী শ্রমিক ও বেতন ছাটকাট হওয়া মানুষও। 3.5 মাস ধরে কুয়েতের সমস্ত জায়গায় কার্যক্রম বন্ধ, সমস্ত কোম্পানিরই। তো সেহেতু এমতো অবস্থায় আমরা যারা প্রবাসী আছে আমাদের জীবনযাপন করা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমি যে কোম্পানিতে চাকরিরত আছি, এই করোনা সংকটকালে হঠাৎ করেই তারা সব এমপ্লয়ীদের বেতন 50%-এ নামিয়ে এনেছে। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য আলাদা পরিকল্পনার কথা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। করোনার মতো পরিস্থিতিতে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রত্যেকের কথাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করেছেন। কর্মহীন জনগোষ্ঠীকে কর্মক্ষেত্রে ফিরিয়ে আনার মাধ্যমেই কিন্তু এই সমস্যার সমাধান। সামগ্রিকভাবে করোনার পরিস্থিতিটা একটা উন্নতি হওয়া দরকার, চাহিদা সৃষ্টি করতে হবে আভ্যন্তরীণ এবং বৈদেশিক। শিক্ষিত, অর্ধশিক্ষিত ও অশিক্ষিত সহ দেশে মোট বেকারের সংখ্যা প্রায় 27 লাখ। ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি জীবন জীবিকার পথ সুগম করার কৌশলে যখন রাষ্ট্র, তখন লাখো মানুষের বেকার হয়ে পড়া দেশের সামগ্রিক আর্থসামাজিক বাস্তবতার জন্য সবথেকে বড় হুমকি। সংকট মোকাবেলায় অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি কর্মীর প্রতি প্রতিষ্ঠানের সহানুভূতিশীল আচরণও কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে ঝুলে আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকারের প্রায় 200 নির্বাচন। স্থগিত আছে জাতীয় সংসদের 3টি আসনের উপনির্বাচনও। নির্বাচন কমিশন বলছে এ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো ভোট হবে না। এক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার পরও বর্তমান জনপ্রতিনিধি তার পদে বহাল থাকবেন বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। রিপোর্ট বেলায়েত হোসাইনের। ভোটের আবেদনে তুঙ্গে উঠেছিল চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণা। ভোট হওয়ার কথা ছিল গত 21 মার্চ। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারীর প্রকোপে আটকে যায় 19.5 লাখ ভোটারের এই সিটির নির্বাচন। একই সঙ্গে স্থগিত হয় পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন সহ স্থানীয় সরকারের প্রায় 200টি নির্বাচন। করোনা একেবারেই বিদায় না হওয়া পর্যন্ত এসব নির্বাচন আয়োজনের কথা আপাতত ভাবছে না নির্বাচন কমিশন। নির্বাচনে সাধারণত মিছিল হয়, মিটিং হয়, গণজমায়েত হয়, এই সমস্ত তো একটু রিস্কি। যদি এমন হয় যে করোনা আমাদের যাচ্ছে না, এটা নিয়ে আমাদের থাকতে হবে, তাহলে হয়তো নির্বাচন আরো পিছনে হবে। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোতে জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হয়ে গেলে প্রশাসক নিয়োগের বিধান ছিল এক সময়, কিন্তু প্রচলিত আইনে নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান জনপ্রতিনিধি বহাল থাকবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। এখন যেহেতু নির্বাচন করার মতো কোনো পরিবেশ নাই, নতুন করে আরেকটি পরিষদের কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত বর্তমান যে পরিষদ আছে সে পরিষদ কার্যক্রম অব্যাহত রাখবে। এছাড়াও সংসদ সদস্যের মৃত্যুতে শূন্য ঘোষিত যশোর 6, পাবনা 4 ও বগুড়া 1 আসনেও নির্বাচন করা যাচ্ছে না করোনার কারণে। ইসি বলছে নির্ধারিত 290 দিন পার হয়ে গেলে সাংবিধানিক ক্ষমতা বলে আরও 90 দিন স্থগিত করে রাখবেন প্রধান নির্বাচন কমিশনার। আরো 90 দিন প্রধান নির্বাচন কমিশনার বাড়িয়ে দিয়েছেন। যদি কোনো জাতীয় দুর্যোগ থাকে বা প্রতিকূল অবস্থা থাকে তাহলে আরো 90 দিন বাড়াতে পারেন। আইনে দেওয়া সব সময় পার হয়ে গেলে রাষ্ট্রপতি এবং উচ্চ আদালতের নির্দেশনাই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
10 দিনব্যাপী চলা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মশক নিধন অভিযানের পরদিন আজ লার্ভিসাইডিং কার্যক্রম পরিচালনা করেছে একটি দল। সকালে রাজধানীর পল্লবী এলাকায় লার্ভার উৎসস্থানে ওষুধ স্প্রে করতে দেখা যায় উত্তরের মশক নিধন কর্মীদের। এ সময় বাসাবাড়ি নির্মাণাধীন ভবন ও রাস্তার পাশে লার্ভিসাইডিং করেন তারা। প্রতিদিন উত্তরের 54টি ওয়ার্ডে কার্যক্রম চলবে বলে জানানো হয়। প্রতি মাসে 10 দিন করে চিরুনি অভিযান পরিচালনা করা হবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা। এছাড়া এডিসের বিস্তার রোধে উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতও নিয়মিত মাঠে কাজ করবেন। সাত দিন আগে বৃষ্টি হয়েছে, 3 দিন আগে ফেলেছে, এরপরে আবার 2 দিন আগে বৃষ্টি হয়েছে। এটা এমন না যে আমি কোনো বাসায় বা আমাদের কার্যক্রম বলেন অথবা যারা ওনার তাদের যে আমি পানি তো ফেলেছি 7 দিন আগে, এরপরে আর চেক করলাম না, সেটা না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং কন্টিনিউয়াস মনিটরিংয়ের বিষয়। সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা আজকে থেকেও যে সকালবেলা কার্যক্রম শুরু করেছি, যে আমরা ড্রেনের যে লার্ভিসাইডিং পাশাপাশি আমরা প্রত্যেকটা বাড়িতেই আমাদের কর্মীরা যাবে, আমাদের ওয়াটার মিটারগুলো চেক করবে, কোনো পাত্র টাত্র পড়ে আছে কিনা চেক করবে, আর আন্ডার কনস্ট্রাকশন বাড়িতে অবশ্যই সবগুলো পয়েন্ট চেক করবে। স্রোতস্বিনীর টলমলে পানিতে পাল তোলা নৌকার ছোটাছুটি, নদীর বুকে নির্মল বাতাসের আলিঙ্গন। ঢাকার চারপাশের নদীর রূপ এখন এমনই, বেড়েছে নদীর প্রশস্ততাও। বিআইডব্লিউটিএ বলছে উচ্ছেদ অভিযানের পর বর্ষার পানিতে ফিরছে যৌবন। তবে পরিবেশবিদরা বলছেন স্থায়ীভাবে সীমানা পিলারও নদীর গভীরতা না বাড়ালে ফের দখল হয়ে যাবে। রিপোর্ট মাহমুদ রাকিবের। রৌদ্রস্নাত তুরাগ, স্বচ্ছ জলের তরঙ্গে ডিঙি নৌকার বৈঠার ছপ ছপ শব্দ আর উচ্ছ্বসিত মাঝি মাল্লার হাঁকডাক, যেন নবরূপে যৌবন ফিরেছে তুরাগে। যদিও পাখির চোখে তুলনা করলে দেখা যাবে 3-4 মাস আগেও দখলে আর দূষণে তুরাগ ছিল অনেকটাই মৃত। তুরাগ পাড়ের মানুষ ও মাঝিরা বলছেন উচ্ছেদ অভিযানের পর নদী কেটে প্রশস্ত করায় বর্ষার পানিতে তুরাগ ফিরে গেছে উচ্ছল যৌবনে। 18-19 বছর আগে নদী ছিল, পরে এই যে মাঝখানে বালু টলু ফালায়া এই যে নদী ছোট করলো। এখন ময়লার গন্ধ নাই, এলাকার মানুষ সুন্দরভাবে চলতে পারে, পানিটা মানুষের ব্যবহার করার উপযুক্ত হয়েছে। পানি শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি এবং নদীর এই চির যৌবনা রূপ দেখে তো আমরা খুবই খুশি। শুধু তুরাগ নয়, বদলেছে বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও বালু নদীও। দখলমুক্ত অভিযানের নেতৃত্বে থাকা বিআইডব্লিউটিএর কর্মকর্তা বলছেন তুরাগের আগের চেহারা ফেরাতে সরকারের খরচ হয়নি, বরং রাজস্ব আদায় হয়েছে প্রায় 18 কোটি টাকা। আগে নদীর যেখানে মাত্র 100 ফুটেরও নিচে প্রবাহিত হতো, এখন তো আমরা দেখতে পাচ্ছেন যে প্রায় 600 ফিট মানে নদী চওড়া হয়ে গেছে। পরিবেশবিদরা বলছেন এখন নদীর দুপাড় স্থায়ীভাবে বাঁধায় ও ময়লা না উঠালে শুকনা মৌসুমে ফের নদী দখল হয়ে যাবে। আপাত প্রশস্ত নদী শুকনোর দিনে দখলের মহোৎসবে আবারও পরিণত হবে, এটা বলাই বাহুল্য। সে কারণে এই বর্ষা মৌসুমে সুচিহ্নিতভাবে ওয়াকওয়ে বনায়ন নিশ্চিত করে তাতেই নদীর এই সংরক্ষণ বাঁধ পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়িত হবে। বিএডব্লিউটিএর চেয়ারম্যান বলছেন চলমান নদীতীর রক্ষা প্রকল্পের মাধ্যমে ঢাকার চারপাশের নদী স্থায়ীভাবে প্রবাহমান হয়ে উঠবে। ওয়াল তৈরি করে নদীর পার রক্ষার ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এটা দ্বিতীয় পর্যায়ে কাজ চলছে বেশ কিছু অংশ, এবং এর তৃতীয় পর্যায়ে যখন শুরু হবে তখন আরও বেশি এলাকা আমাদের তীর রক্ষার কাজ হবে। জনগণ যদি আমাদের সাথে থাকে, আমাদেরকে সহযোগিতা করে, দূষণমুক্ত আমরা একটি এলাকা তৈরি করতে পারবো আশা করি। প্রতি বছর বর্ষা মৌসুমেই এমন যৌবন ফিরে পায় তুরাগ সহ দেশের সকল নদ নদী, যা বর্ষা মৌসুমের পর আবার হারিয়ে যায়। তবে নগরবাসীর প্রত্যাশা নদী দখল মুক্তির এমন শক্তিশালী অভিযানের পর এবার অন্তত ঢাকার চারপাশের নদীগুলো টেকসইভাবে তার জীবন্ত সত্তা ফিরে পাবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। চুরির পর মালপত্র নিয়ে দ্রুত পালিয়ে যাওয়াই চোরের স্বভাব, কিন্তু রাজধানীর গুলশানে চুরি করতে ঢুকে ফ্ল্যাটে থেকে গেছেন এক চোর। যুক্তরাষ্ট্রে থাকা মালিকের হস্তক্ষেপে 3 দিন পর ধরা পড়ে এই কাণ্ড। রিপোর্ট মোশাহিদ রনির। গ্রিল কেটে চোর ঢোকে খালি ফ্ল্যাটে, মূল্যবান জিনিসপত্র নিয়ে সটকে পড়বে চোর, এমনটাই হওয়ার কথা। কিন্তু বাসার ফ্রিজে থাকা খাবার আর বিলাস বস্তুর জালে জড়িয়ে পড়ে সে। এদিকে সুদূর মার্কিন মুলুকে থেকে সিসি ক্যামেরায় নিজের ফ্ল্যাটে অনুপ্রবেশের পুরো চিত্রই দেখেন মালিক। জানায় ঢাকায় থাকা বন্ধুকে। বন্ধু পুলিশ নিয়ে বাসায় গিয়ে চোরের দেখা পায়। করোনাকালের থমকে যাওয়া সময়ে রাজধানীর গুলশানের ৭৯ নম্বর সড়কের ১৫ নম্বর বাসার ২য় তলায় মার্কিন নাগরিক রিক হারবার্ডের ফ্ল্যাটে ঘটেছে এমনটা।
সিসিটিভির ফুটেজে দেখা যায় বেশ আনন্দেই সময় কাটছে অনুপ্রবেশকারীর। পুলিশ জানায় মাসুদ একজন পেশাদার চোর। এর আগের চুরির ঘটনায় মামলা রয়েছে তার বিরুদ্ধে। ওই বাসাটা ফ্ল্যাট ফাঁকা ছিল, ওখানে কোনো লোক ছিল না। তো বাসার যে ভাড়াটিয়া ছিল তার প্রতিনিধিকে ডেকে তাকে নিয়ে ফ্ল্যাটে ঢুকে তাকে আটক করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা গেছে সেটা হলো সে ইতিপূর্বে আমাদের ওয়ান্টেড ছিল এবং বেশ কয়েকবার আমাদের গ্রেপ্তারও হয়েছে। তার নামে একাধিক মামলা রয়েছে। বাসার নিরাপত্তা কর্মী ও কর্মচারীরা জানালেন পাশের ফ্ল্যাটেও চুরির পরিকল্পনা ছিল মাসুদের। চলে আসছি যে ও বাকশাক করবে, একটু খাবে, একটু রেস্ট দেবো, আমি ডিউটিতে দাঁড়াবো। কিন্তু এর ভিতরে লোকে সব ভরে গেছে, পাশের বাইরের লোক এই চোর ঢুকছে। লাইট দিয়ে দেখলাম রিয়েল বাঙ্গা প্লাস তাই গ্লাস লাগানো, ও ভিতরে তাই গ্লাস লাগাই দিয়েছে। পাশাপাশি স্যারের যে অ্যাপার্টমেন্ট নিয়ে ওনার জ্বালানোর 2টা গ্রিল কাটছে ওই দিন 13 তারিখে প্ল্যান ছিল, ওই দিনেই ওনার হাউজেও চুরি করবে আসে। আগের চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে মাসুদকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মোশাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে ওষুধ নিয়ে নৈরাজ্য ঠেকাতে মাঠে নেমেছে সিএমপি। চাহিদা অনুযায়ী রোগীর বাসায় ওষুধ পৌঁছে দেবেন পুলিশের 20 সদস্যের টিম। নগরবাসী ওষুধ কিনতে পারবেন অন্তত 15% ছাড়ে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামে করোনার বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঔষধ নিয়ে নৈরাজ্য। কৃত্রিম সংকটের কারণে 2 থেকে 3 গুণ বেশি দাম দিয়েও মিলছে না প্রয়োজনীয় ঔষধ। এই সংকট কাটাতে এবার মাঠে নেমেছে চট্টগ্রামের পুলিশ প্রশাসন। বিশেষ স্বেচ্ছাসেবক টিম চাহিদা অনুযায়ী রোগীর বাসায় পৌঁছে দেবে প্রয়োজনীয় ঔষধ। পুরো চট্টগ্রাম নগরবাসী যারা এই মহানগরে আসে তাদের আশ্বস্ত করতে চাচ্ছি, তারা যে কোনো ওষুধ যদি প্রেসক্রিপশন থাকে এই প্রেসক্রিপশনটা আমাদের কাছে পাঠাইলে এই ওষুধটা এই যে বিএম রাইডার্সের যে আমাদের যে ভলেন্টিয়ার আছে এরা এই ওষুধগুলো কিনে ভর্তুকি মূল্যে 15% আমরা ভর্তুকি দিব, ওষুধগুলো তার ঘরে পৌঁছে দিব। 20 জন সদস্য নিয়ে এই টিমের যাত্রা শুরু হলো। পরবর্তীতে যুক্ত হবে আরও 90 জন বাইকার। রোগীদের অন্তত 15% কম দামে ঔষধ দেওয়া হবে। প্রকৃত মূল্যের ভেতরে আমরা 15% মূল্য আমরা নিজেরা ভর্তুকি দিয়ে সাধারণ মানুষকে আমরা এটি প্রোভাইড করার চেষ্টা করছি। যারা আর্থিকভাবে সচ্ছল তারা অনেক সময় এই সামাজিক কাজ করতে চায়, তারা আমাদের কাছে অনেকেই যোগাযোগ করেছে এবং এটা সাধারণ মানুষই এই ভর্তুকিটা দিচ্ছে। নির্ধারিত একটি হটলাইনের মাধ্যমে ওষুধের চাহিদা জানাতে হবে। জটিলতা এড়াতে ব্যবস্থাপত্রের কপি দিলেই চলবে। হোয়াটসঅ্যাপ সেটা আমরা মেসেঞ্জার আমরা অলরেডি একটা পেজ খুলেছি। ওই পেজের মধ্যে ধরেন যা কোনো গ্রাহক যদি ওইখানে যদি প্রেসক্রিপশনের ছবিটা পাঠায় আমরা ওই মেডিসিনটা আমরা এটা পৌঁছে দিব। হটলাইন নাম্বারে কল করলে মোটামুটি আপনারা করোনা রিলেটেড যে সকল ওষুধগুলো আছে ওগুলো 15% ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন। বিনা কোনো চার্জের নিজের উদ্যোগে বাসায় পৌঁছে দেওয়া, যাতে এই জিনিসটা যতটুকু সম্ভব আমরা ছড়াতে রোধ করতে পারি। এরই মধ্যে নগরের প্রতিষ্ঠিত 15টি ফার্মেসির সঙ্গে মৌখিক চুক্তি করেছে পুলিশ প্রশাসন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অবহেলা আর অব্যবস্থাপনার শেষ নেই গাইবান্ধার আইসোলেশন সেন্টারে। চিকিৎসা নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন করোনা আক্রান্ত রোগীরা। সত্যতা স্বীকার করে নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। আর এজন্য স্বাস্থ্য বিভাগের দায়িত্বহীনতাকে দোষেন সচেতন মহল। রিপোর্ট হেদায়েতুল ইসলাম বাবুর। সংক্রমণ ঠেকাতে করোনা আক্রান্ত রোগীদের আলাদা রাখতে খোলা হয় আইসোলেশন সেন্টার, কিন্তু সেখানে 10টার আগে পৌঁছে না সকালের নাস্তা, দুপুরের খাবার বিকেলে, বিশুদ্ধ পানির ব্যবস্থা নাই। পরিচ্ছন্ন কর্মী না থাকায় ময়লা আবর্জনার সাথেই বাস করছেন রোগীরা। দুপুরের খাবারটা আমাদেরকে 3:30 4টার দিকে, আড়াইটার আগে খুব কম পাইছি ভাত। তরকারির পরিমাণটা এত কম। একটা ছেলে এসে খানা দেয়, সবগুলোই অপরিষ্কার, ময়লা টয়লা। যে পানি আমরা গোসল করতেছি, যে পানি সবসময় ব্যবহার করতেছি, ওটাই হলো খাওয়ার পানি। ফ্লোরটা এটা পরিষ্কার নয়, একদম মনে করো অকেজ। এটা স্বাস্থ্য বিভাগের অবহেলা আর দায়িত্বহীনতার জন্যই এমন পরিস্থিতি বলছেন সচেতন মহল। একদিকে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে সুস্থ হতে হলে এইভাবে চলতে হবে, ওইভাবে চলতে হবে, পাশাপাশি যারা এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন তারা এর বিপরীত চিত্র তাদেরকে পেতে হচ্ছে। তাহলে আসলে এই আইসোলেশন থাকার কি অর্থ আছে? বিশুদ্ধ পানির না থাকাটা একটা আইসোলেশন সেন্টারে পর্যাপ্ত সরবরাহ না দেওয়া একটা অপরাধ। এইটা অবশ্যই একটা ব্যবস্থাপনার মারাত্মক ত্রুটি। অভিযোগের সত্যতা স্বীকার করে সীমাবদ্ধতার নামে নানা অজুহাত তুলে ধরেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক।
রান্না হয় এক জায়গায়, ঠিক আছে, হাসপাতালে আর যাতে পাঠাতে হয়, এটা কমিশন ক্যাবের জন্য মাঝে মাঝে হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে। বেসরকারি সংগঠন এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে গত মার্চে চালু করা আইসোলেশন সেন্টারে 11 জন রোগী চিকিৎসাধীন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বাজেট প্রস্তাবনা এবারও প্রত্যাশা পূরণ হয়নি বলে দাবি আনুষঙ্গিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের। বরং প্রস্তাবিত বাজেটে উৎসে কর বাড়িয়ে করা হয়েছে দ্বিগুণ, মেলেনি রপ্তানি প্রণোদনার আশ্বাসও। এমন দাবি করে সক্ষমতার বিচারে এই খাতের বিকাশে সরকারকে পাশে চান উদ্যোক্তারা। রপ্তানি খাত বহুমুখীকরণের লক্ষ্যে এই খাতের বিকাশে নীতি কাঠামোর জটিলতা দূর করারও পরামর্শ অর্থনীতিবিদদের। রিপোর্ট কামরুল হাসান সবুজের। দেশে বর্তমানে প্রায় 1800টি কারখানায় তৈরি হয় কার্টুন, জিপার, বোতাম সহ তৈরি পোশাক ও ওষুধ শিল্প সহ বিভিন্ন খাতে দরকারি প্রায় 35 ধরনের আনুষঙ্গিক পণ্য। সরাসরি রপ্তানিতেও সম্ভাবনার জানান দিয়েছে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং শিল্প খাত। ধারাবাহিকভাবে বাড়ছে এ খাতের প্রচ্ছন্ন রপ্তানি। গেল অর্থ বছরে যার পরিমাণ ছিল $7.5 বিলিয়ন। পোশাক রপ্তানিকারকরাও বলছেন প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে বেশ ভূমিকা রাখছে এই খাতটি। আমাদের লিড সেক্টরে বিকিনির 70% ফ্যাক্টরি কিন্তু আমদানি করে না, 100% লোকাল ম্যাটেরিয়াল দ্বারা তৈরি পণ্য রপ্তানি করে। এদেরকে এই সাপোর্টটা দিচ্ছে কিন্তু আমাদের দেশীয় শিল্প প্রতিষ্ঠান, সুতরাং এদের তো অবশ্যই বিশাল ভূমিকা রয়েছে। উদ্যোক্তারা বলছেন এ খাতের বিকাশে জাতীয় রপ্তানি নীতি, শিল্পনীতি ও বস্ত্রনীতির বিভিন্ন ধারা উপধারায় রাখা হয়েছে পোশাক খাতের মতোই সুবিধা। তবে বিদ্যমান কর কাঠামোতে তৈরি পোশাক খাতের কর্পোরেট কর হার 10 ও 12% হলেও অ্যাক্সেসরিজ খাতে তা 35%। অবশ্য প্রস্তাবিত বাজেটে এই কর হার কমানো হয়েছে 2.5%। তবে রপ্তানিমুখী পোশাক খাতের মতোই পরিশোধ করতে হবে বর্ধিত উৎসে কর। এ অবস্থায় নীতি সহায়তা চান উদ্যোক্তারা। উৎসকর 0.50 করা হয়েছে, এই ক্ষেত্রে 0.25 অর্থাৎ আগের মতো রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট রপ্তানিকারকদের সমান সুযোগ দেওয়ার বিধান থাকায় আমরা অ্যাক্সেসরিজ প্যাকেজিং সেক্টরের জন্য রপ্তানি প্রণোদনার জোর দাবি জানাচ্ছি। আনুষঙ্গিক পণ্য সরাসরি রপ্তানির বিপরীতে পোশাক শিল্পের মতো সুযোগ সুবিধা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। অ্যাক্সেসরিজ শিল্পের যেটুকু রপ্তানির সঙ্গে সম্পর্কিত সেই অংশগুলোকে যাতে আলাদাভাবে বিবেচনা করে তাদের জন্য রপ্তানিমুখী শিল্পের জন্য যে ধরনের সুবিধাগুলো দেওয়া হচ্ছে সে ধরনের সমধরনের সুবিধা তাদের জন্য যাতে বিবেচনা করা হয়। এ খাতের উদ্যোক্তাদের দাবি, সরাসরি পণ্য রপ্তানি করলেও কোনো প্রণোদনা পান না তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে হাসপাতালে দিশেহারা স্বজনদের হাহাকার। দেশে করোনার রেকর্ড 53 জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত প্রায় 4000। রাজধানীতে জোন ভিত্তিক লকডাউন নিয়ে ধোঁয়াশা কাটছেই না। দক্ষিণের মেয়র বললেন, প্রস্তাবিত সব এলাকায় লকডাউন সম্ভব নয়। পরিকল্পনার কার্যকারিতা নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা। দীর্ঘ 86 দিন পর আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু, উড়েছে কাতার এয়ারওয়েজের ফ্লাইট। স্বাস্থ্যবিধি মানায় কড়াকড়ি। করোনায় হুমকির মুখে অন্তত 1.5 কোটি মানুষের চাকরি। রয়েছে কর্মহীন প্রবাসীদের চাপও। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সরকারের। এবং বর্ষার শুরুতেই উচ্ছল ঢাকার চারপাশের নদ নদী। দখলমুক্ত করায় বিনা খরচেই ফিরেছে রূপ। স্থায়ী সীমানা পিলার বসানোর তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *VN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।